স্লাইডে ফিরে যাই, আমরা প্রকিউরমেন্ট শুরু করতে যাচ্ছি, তাই না? দেখা যাচ্ছে। আমি এখানে যেটা সাজেস্ট করব প্রকিউরমেন্টের জন্য, সেটা হচ্ছে যে আপনারা আমার স্লাইড দেখা যাচ্ছে তো, না? প্রকিউরমেন্ট স্লাইড। স্লাইড এখানে যেটা করবেন, যাদের আসলে প্রকিউরমেন্ট নিয়ে কম এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই রিতার বই থেকে প্রকিউরমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে রিতার বই। রিতার বই আসলে প্রতিটা নলেজ এরিয়ার এগেন্স্টে এক একটা করে চ্যাপ্টার আছে। তো আপনারা অবশ্যই প্রকিউরমেন্ট চ্যাপ্টারটা ওখান থেকে পড়বেন। তাহলে যাদের কম ইয়ে আছে আর কি, আর যাদের অভিজ্ঞতা আছে তাদের আসলে দরকার নেই আমার লেকচার এবং এই স্লাইডটা দেখলেই হবে। তো প্রকিউরমেন্টের সবচেয়ে শুরুর কথা হচ্ছে, প্রকিউরমেন্ট মনে রাখতে হবে অলওয়েজ ফর্মাল। ফর্মাল। ইনফর্মাল কোনো কিছুর প্রকিউরমেন্টের জায়গা নেই। ঠিক আছে? এবং এর লিগাল কিন্তু ইফেক্ট আছে প্রকিউরমেন্টের। হ্যাঁ, লিগাল অ্যাকশন আছে, লিগাল ইম্প্যাক্ট আছে। ফলে এমন কোনো কিছু করা যাবে না যেটাতে আসলে আপনি বিপদে পড়েন বা আপনার অর্গানাইজেশন বিপদে পড়ে। ঠিক আছে? সো প্রকিউরমেন্ট অলওয়েজ ফর্মাল, কোনো ইনফর্মাল বিষয় নাই এখানে। প্রকিউরমেন্ট করার জন্য পিএমএ আসলে তিনটা স্টেপ ফলো করতে বলছে। হ্যাঁ, এক নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রকিউরমেন্টে হচ্ছে আপনার প্ল্যান প্রকিউরমেন্ট। দুই নম্বর হচ্ছে ম্যানেজ প্রকিউরমেন্ট। আমরা আগে এটাকে কন্ডাক্ট প্রকিউরমেন্ট বলতাম, এখন বলতেছি ম্যানেজ প্রকিউরমেন্ট। একটা হচ্ছে কন্ট্রোল প্রকিউরমেন্ট। ঠিক আছে? এই তিনটা প্রসেস ফলো করতে বলছে আর কি পিএমআই, এবং সব জায়গাতেই দেখবেন যে তিনটাই আসলে ইউজ হয় প্রকিউরমেন্টে। ভিতরে অনেক কিছু আছে আমরা, আর প্রকিউরমেন্ট আসলে অনেক ডিটেইল, অনেক বড় জিনিস। পিএমআই আসলে খুবই জেনেরিক আলোচনা করছে, যাতে আপনি একটা বেসিক আইডিয়া পান। এটি দিয়ে কোনো প্রকিউরমেন্ট করা যাবে না। এই আইডিয়া দিয়ে জাস্ট আপনার জানা হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনি তো আসলে প্রকিউরমেন্ট ইয়া করবেন, কিন্তু প্রকিউরমেন্ট স্পেশালিস্ট যারা, এক্সপার্ট যারা, তারা আপনাকে হেল্প করবে। বা প্রাইভেট সেক্টরে লজিস্টিক টিম, প্রকিউরমেন্ট টিম আলাদা আছে, তারা আপনাকে হেল্প করবে, কিন্তু তাদের ভাষাগুলো তো আপনাকে বুঝতে হবে। তো সেরকম একটা বেসিক ধারণা দিয়েছে, কিন্তু প্রকিউরমেন্ট খুবই ডিটেইলড এবং এক একটা বিষয় অনেক জটিল। তো সেগুলো যারা প্রকিউরমেন্ট নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ডিটেল যে কাজ করতে হবে। আর আমরা এখানে বেসিক ধারণা দিচ্ছি। তবে এই বেসিক ধারণাটা সব সব জায়গায় সেম আর কি। এই বেসিকটাই দেখবেন যে সব জায়গায় কাজ করতেছে, কাজ করার মতো আপনি একটা ধারণা পাবেন। সো প্ল্যান প্রকিউরমেন্ট, এইটার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করা। প্রকিউরমেন্ট প্ল্যান মানে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। হ্যাঁ, মানে হচ্ছে যে প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি কি হবে, আমি কোন ধরনের কন্ট্যাক্ট টাইপ ইউজ করব, কোন ধরনের প্রকিউরমেন্ট ডকুমেন্ট ইউজ করব। প্রকিউরমেন্টের কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট আছে। আপনি আরএফকিউ করবেন 5 লাখ টাকার নিচে, তার এক ধরনের ডকুমেন্ট। আপনি সার্ভিস কিনবেন একটা, তার ডকুমেন্ট ডিফারেন্ট। সরকারি জায়গায় ওয়ার্কস করবেন, ডিফারেন্ট ডকুমেন্ট। সো ডকুমেন্টে কিন্তু ডিফাইন করা আছে যে কোন ডকুমেন্ট ইউজ করতে হবে। ইচ্ছে করে আপনি অন্য ডকুমেন্ট ইউজ করবেন, করা যাবে না, কিন্তু একদম ফর্মাল ওয়েতে যেতে হবে আপনাকে। তো প্ল্যান প্রকিউরমেন্টে আপনি সেই এই জিনিসগুলো থাকবে। প্রকিউরমেন্টের মধ্যে কোনো ফেজ আছে কিনা, অনেক সময় ফেজ ওয়াইজ প্রকিউরমেন্ট হয়, এগুলো প্ল্যান প্রকিউরমেন্টে থাকবে। তারপর কি কি আপনি প্রকিউরমেন্ট করতে যাচ্ছেন, সেই স্কোপ অফ ওয়ার্কটা থাকবে এখানে প্ল্যান প্রকিউরমেন্টে। তারপর হচ্ছে যে প্রকিউরমেন্টে যে আমরা ভেন্ডর বা বায়ার সিলেক্ট করব, ভেন্ডর, সাপ্লায়ার কিংবা ঠিকাদার বা টেন্ডারার, তাদের আমরা সিলেক্ট করার জন্য কি কি ক্রাইটেরিয়া এভালুয়েট করবো, এই সবকিছু প্ল্যান প্রকিউরমেন্টে কিন্তু একদম ডিটেল থাকতে হবে। সেটা ফলো করে আমরা প্ল্যানটা করি। অলরাইট? এরপরে ম্যানেজ প্রকিউরমেন্টে যখন আমরা আসি, ম্যানেজ প্রকিউরমেন্টে এখানে আসলে শুরু হয় আসলে খুবই যদি বেসিক ভাবে বলি, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শুরু হয়, যে আমরা এই জিনিস চাই, কে আছো এটা দেওয়ার জন্য। অ্যাডভার্টাইজমেন্ট, সেটারও কিন্তু নিয়ম আছে। যে আপনার, যেমন গভর্নমেন্ট সেক্টরে আপনাকে অবশ্যই মেজর ইংলিশ বাংলা পত্রিকায় দিতে হবে, মিনিমাম একটা একটা পত্রিকা দিতেই হবে। আবার আবার প্রকিউরমেন্টের স্টাইল অনুযায়ী, যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে আমাদের ইউএন ডিবি নামে একটা ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএন এর, সেখানে অবশ্যই পাবলিশ করতে হবে যে কোনো প্রকিউরমেন্ট দিই না কেন। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, যাতে সবাই, গ্লোবালি সবাই দেখতে পারে, পার্টিসিপেট করতে পারে, ট্রান্সপারেন্ট থাকে। প্রাইভেট সেক্টরে হয়তো অন্য নিয়ম থাকবে, এবং বলা থাকবে যে কতদিন আগে দিতে হবে, কতদিন এটা অনলাইনে থাকতে হবে বা ওপেন থাকতে হবে, এরকম 15 দিন 21 দিন এরকম কিন্তু
আছে, আবার প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করে এটা। তাহলে কি দিয়ে শুরু হলো? অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। অ্যাডভার্টাইজমেন্টের পরে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা ঘটনা ঘটে, যেটা সব প্রজেক্টে, সেটা হচ্ছে বিডার কনফারেন্স হয়। এটাকে আমরা অনেক সময় প্রি বিড মিটিং বলে থাকি। তার মানে আপনি যে একটা জিনিস চাচ্ছেন, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন্স এবং কোয়েরি থাকতে পারে। সেটার আপনার কোশ্চেন এবং কোয়েরির একটা সেশন হয় সবাইকে নিয়ে, সব ভেন্ডরদেরকে নিয়ে। যার যার কোয়েরি কোশ্চেন দেওয়া হয় এবং মিনিটস করে সবাইকে শেয়ার করা হয়। এটা হচ্ছে বিডার কনফারেন্স। এটাকে অন্য নাম হচ্ছে প্রি বিড মিটিং। তার মানে এখনো আমরা সবার কাছে প্রপোজাল পাইনি, তাদের কোয়েরিজ গুলো অ্যান্সার করছি। প্রি বিড মিটিং হওয়ার পরে সবাই প্রপোজাল সাবমিট করে। ঠিক আছে, প্রপোজাল সাবমিশন। এই প্রপোজাল সাবমিট করার পরে আমরা কি করি? এই প্রপোজালটাকে, ওই যে আমরা প্ল্যানের সময় যে সিলেকশন ক্রাইটেরিয়া সেট করছিলাম যে কিভাবে ভেরিফাই করব কারা আমাদের জন্য সবচেয়ে এলিজিবল, তো সেই আমরা সিলেকশন অনুযায়ী তাদেরকে আমরা এভালুয়েট করি। ঠিক আছে, এভালুয়েট করার পরে যাদের কাছে, যাদেরকে আমরা পছন্দ করি, আমাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সব মিলিয়ে ইয়া হয়, তাদের সাথে আমরা নেগোশিয়েট করি। ঠিক আছে, নেগোসিয়েশন করি টেকনিক্যাল ম্যাটার নিয়ে, ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে। মনে রাখতে হবে, গভর্নমেন্ট বা বিভিন্ন জায়গায় প্রজেক্টে অনেক জায়গায় নেগোশিয়েট করা যাবে না। নিয়ম আছে, নেগোশিয়েট করা যাবে না। সেই নিয়ম ফলো করবেন আপনি। আমি নর্মাল কেস বলতেছি যে নেগোশিয়েট করতে হবে টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সব ম্যাটার্স নিয়ে। যখন আমরা সবাই মিলে এগ্রি করলাম, তখন আমরা কি করব? লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে কন্ট্রাক্ট সাইন করা। ঠিক আছে, আমরা একটু আগে বলেছিলাম যে লিগাল সিগনিফিকেন্স আছে ডকুমেন্ট। ডকুমেন্ট যে আমরা কন্ট্রাক্ট বলি, কন্ট্রাক্ট কিন্তু একটা লিগাল ডকুমেন্ট। এই কন্ট্রাক্টর মেইন কি কি জিনিস থাকে? অনেক জিনিস থাকে, আমরা একটা স্লাইডে দেখবো কন্ট্রাক্টের জেনারেলি কি কি থাকে। কন্ট্রাক্টের মধ্যে মেইনলি কার কি রেসপন্সিবিলিটি, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, আমি বায়ার আমি সেলার, কার কি রেসপন্সিবিলিটি, কার কাছে কি চাওয়া হচ্ছে, স্কোপ অফ ওয়ার্ক কি, কোন শিডিউল মিট করে কি দিতে হবে, কখন দিতে হবে, কি কি কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে, এবং কিভাবে সে পেমেন্ট পাবে। হুম, এরকম মেজর কিছু জিনিস কন্ট্রাক্টে থাকে আর কি। ওই অনুযায়ী কিন্তু কাজ হবে। কন্ট্রাক্টে যা বলা থাকবে সেটা ফলো করে আমাদের কাজ করতে হবে। তাহলে এই কন্ট্রাক্ট সাইন পর্যন্ত কিন্তু আমাদের কি হলো? ম্যানেজ প্রকিউরমেন্ট হলো। এরপরে যেটা কন্ট্রোল প্রকিউরমেন্ট বলতেছি আমরা, সেটা কিছুই না, সেটা হচ্ছে কন্ট্রাক্ট এক্সিকিউশন করা। তার মানে আমরা যে কন্ট্রাক্টে লিখলাম যে তুমি এই জিনিস দিবা, এই সময় দিবা, এই ক্রাইটেরিয়া মেট করবা, হ্যাঁ এখানে দিতে হবে, এইভাবে দিতে হবে, এবং দিলে আমি তোমাকে এই সময় পেমেন্ট দেব। এই এরপরে পুরা কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী কন্ট্রাক্টে কিভাবে ক্লোজ হবে সেটাও কন্ট্রাক্টে বলা থাকে। হ্যাঁ, সেই কন্ট্রাক্ট টার্মিনেশন ল ক্লোজ অনুযায়ী আপনি কন্ট্রাক্টটাকে ক্লোজ করবেন। এটা হচ্ছে কন্ট্রাক্ট এক্সিকিউশনের কাজ। কন্ট্রাক্টটাতে যা লিখেছেন ওইটাকে এক্সিকিউট করে শেষ করা, এটি হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রোল প্রকিউরমেন্টের কাজ। ঠিক আছে, এই তিনটা কাজ সব প্রকিউরমেন্টই খুব জেনেরিক ভাবে করা হয়। প্রথমে প্ল্যান করতে হয়, তারপর আমরা ম্যানেজ করি বা কন্ডাক্ট করি প্রকিউরমেন্টটা, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে কন্ট্রাক্ট সাইন করা, তারপর হচ্ছে আমরা আসলে কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করি। হুম? এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে আমরা যখন, আমি এটা একটু ডিলিট করে দিই, একটা স্ক্রিনশট নিয়ে এটা এটা এখানে যেটা লিখলাম আর কি, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, তাহলে এটা আমরা ডিলিট করে দিই একটু। একটা জিনিস মনে রাখতে হবে, যে আসলে যখন আমরা কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, দুই পার্টি কাজ করে আসলে। একটা হচ্ছে বায়ার, আর একটা হচ্ছে সেলার। ঠিক আছে, সেলার মানে আমরা যাদেরকে ঠিকাদার বলি, সাপ্লায়ার বা ভেন্ডর। অনেকে আবার একটু ডিফারেন্সিয়েট করে, ভেন্ডর বলে যারা ইকুইপমেন্ট গুডস সার্ভিস দেয় তাদেরকে বলে ভেন্ডর অনেকেই। আবার যারা সার্ভিস দেয় তাদেরকে অনেকে সাপ্লায়ার বলে। কিন্তু এটা কোনো আসলে কোনো থিন লাইন নাই আসলে। ভেন্ডর, সাপ্লায়ার, টেন্ডারার এই নামে পরিচিত। তো মনে রাখতে হবে, আমরা আসলে, আপনারা খেয়াল করছেন প্রকিউরমেন্টে যারা কাজ করেছেন দুই সাইডে কিন্তু প্রজেক্ট ম্যানেজার থাকে। বায়ার সাইডেও প্রজেক্ট ম্যানেজার থাকে, সেটা হচ্ছে আপনি বা আমি, যারা আমরা আমার প্রজেক্টের কাজ করার জন্য আমি ইকুইপমেন্ট, সার্ভিস, ফিজিক্যাল রিসোর্স, হিউম্যান রিসোর্স প্রকিউর করতেছি। হ্যাঁ,
আর সেলার হচ্ছে যে আমাকে সেটা প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে সেলার। এখানে কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার থাকে। সো পিএমআই এখানে যে বেশিরভাগ আলোচনা করতেছে, এটা আসলে এই বায়ার সাইডের পিএম কে নিয়ে আলোচনা, যে আমি আমার প্রজেক্টের জন্য কিছু জিনিস কিনতে চাই, বা কোনো সার্ভিস নিতে চাই, কিংবা কোনো রিসোর্স, হিউম্যান রিসোর্স নিতে চাই। ঠিক আছে। সো ফলে আপনি সবসময় আপনার ইয়েটা বেশি দেখবেন আর কি, যে আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনকে বেনিফিট করতে পারেন এবং প্রজেক্টটা কিভাবে সাকসেসফুল হয় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা এখন যে আলোচনা করতেছি এটা আসলে প্ল্যান প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করতেছি। প্ল্যান প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্টের প্রথম যে প্রসেসটা প্ল্যান প্রকিউরমেন্ট। প্ল্যান করার শুরুতেই আমরা আসলে ডিসিশন নিয়ে অনেক সময় করতে হয় এটা, যে মেক অর বাই অ্যানালাইসিস করা। মেক অর বাই অ্যানালাইসিস করা, এরকম যদি হয়, আপনি এমন একটা অর্গানাইজেশনে জব করেন যেখানে আসলে যেটা আমি কিনতে চাই সেটা আমরা নিজের বানাই, আছে না? ধরেন মেঘনা গ্রুপ বা বসুন্ধরা। বসুন্ধরা দেখা যাবে যে এমন কোনো প্রোডাক্ট না যে সে তারা তৈরি করেন। ঠিক আছে। তো সে তো চাইলে মার্কেট থেকে না কিনে নিজেই তৈরি করতে পারে। তো অনেক সময় আমরা এরকম যদি অপশন থাকে, তাইলে আমি আসলে কিনবো মার্কেট থেকে, নাকি আমি নিজে বানাবো, নাকি মার্কেট থেকে কিনবো। এই অ্যানালাইসিসটা অনেকে করে। করার পরে ডিসিশন নেওয়া হয় যে আসলে আমরা আসলে কিনবো নাকি বাই করবো। এটা কিভাবে ডিসিশন নেওয়া হয়? ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে। হ্যাঁ। তো এটা আপনার লাগলে করবেন, নাহলে করা দরকার নেই। অনেকে শুধু মেক অর বাই অ্যানালিসিস করে এরকম না, অনেকে মেকটা সবাই করতে পারে না, অনেকে করে বাই অর রেন্ট অ্যানালিসিস। এটা দেখবেন অনেক প্রজেক্ট হয়, বাই অর রেন্ট। আমি কি জিনিসটা পুরো কিনে ফেলবো, নাকি যেহেতু আমার 1 মাস লাগবে আমি শুধু রেন্ট নিয়ে চালাই। ঠিক আছে না? একটা এসকেভেটর কিনবো নাকি ভাড়া নেবো কারো কাছ থেকে। কিনলে আমি যদি এই বিজনেসে করি, তাহলে কিনলে হয়তো এটা 20 বছর লাইফ, এটা। আর যদি আমি ওই বিজনেস করি না, আমার আসলে এই প্রজেক্টই লাগবে, তাই তো আসলে কেনাটা পুরো লস। তখন তো আমি জাস্ট ওই 1 বছরের জন্য রেন্ট। এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে দেখা হয়, যে ব্রেক ইভেন পয়েন্ট, তারপর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এগুলো দেখে তারপর আমরা আসলে ডিসিশনটা নিই। ঠিক আছে। বাই অর রেন্ট অথবা বাই অর লিজ, অথবা রেন্ট লিজ, এরকম ডিসিশন নেই। তাহলে এটা কিন্তু প্ল্যানিং এর পার্ট। এরপরে আমরা আসলে স্ট্র্যাটেজি সেট করি। স্ট্র্যাটেজি করার সময় এই জিনিসগুলো অবশ্যই কনসিডার করতে হবে। ওপিএ মানে মনে আছে তো না? অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তার মানে অর্গানাইজেশনে দেখবেন বেশিরভাগ অর্গানাইজেশন প্রকিউরমেন্ট পলিসি লেখা আছে, একদম ফর্মাল। ওই পলিসি ফলো না করে কাজ করাই যাবে না। গভর্নমেন্টের ওপিএ কি? পিপিআর। গভর্নমেন্টের যে পিপিআর আছে, সেটা ফলো না করে গভর্নমেন্টের কোনো কিছু আপনি খরচ করতে পারবেন না, বা কোনো কিছু প্রকিউর করতে পারবেন না। তো সেটা কিন্তু গভর্নমেন্টের ওপিএর পার্ট। তো সেটা আপনার অবশ্যই কনসাল্ট করতে হবে। অ্যাকুইজিশন মেথড, হ্যাঁ, কিভাবে আপনি নিবেন, এরও অনেকগুলো মেথড আছে। যেমন বাইরে থেকে নিয়ে আসলে এটা কি আপনার একদম আপনার সাইটে ডেলিভারি দিবে, নাকি এটা পোর্টে ডেলিভারি দিবে, না কি করবে। এরকম কিন্তু অনেক টেকনিক আছে। এগুলো তারপরে আপনি ওই যে বললাম যে লিস্ট নেবেন নাকি রেন্ট নেবেন, এগুলো হচ্ছে অ্যাকুইজিশন মেথড। কন্ট্রাক্ট টাইপস, নানান ধরনের কন্ট্রাক্ট টাইপ আছে। আমরাও এখানে ক্লাসে প্রায় 2-3টা স্লাইড করবো কন্ট্রাক্ট টাইপস নিয়ে। যেমন কিছু কন্ট্রাক্ট টাইপ আছে ফিক্সড প্রাইস টাইপ, প্রাইস একদম ফিক্সড। কিছু আছে কস্ট রিএম্বার্সেবল টাইপ কন্ট্রাক্ট। কিছু আছে টাইম এন্ড ম্যাটেরিয়াল টাইপ কন্ট্রাক্ট। সো কোন ধরনের কন্ট্রাক্ট টাইপ আমরা এই পার্টিকুলার কেসে ইউজ করব। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, প্রজেক্টে কি একটা প্রকিউরমেন্ট হয় নাকি একাধিক প্রকিউরমেন্ট হতে পারে কোন একটা প্রজেক্টে আপনার? মাল্টিপল হতে পারে স্যার। হুম। তার মানে মাল্টিপল কিন্তু প্রকিউরমেন্ট হয় নর্মালি একটা প্রজেক্টে। কারণ সব জিনিস তো আর এক প্রকিউরমেন্ট দিয়ে করতে পারবেন না। গভর্নমেন্ট ক্ষেত্রে গুডস আলাদা কিনতে হয়, সার্ভিস আলাদা কিনতে হয়, ওয়ার্কস আলাদা কিনতে হয়, একসাথে হবে না, আলাদা আলাদা ভাবে কিনতে হবে। তো এই যে আপনি করতেছেন, তার মানে কিন্তু প্রকিউরমেন্ট এর এই 3টা প্রসেস কিন্তু অনেকবারই রিপিট হতে পারে। প্ল্যান করতে হবে, কন্ডাক্ট ম্যানেজ করতে হবে, আবার কন্ট্রোল করতে হবে কন্টিনিউয়াস, কিন্তু বিভিন্ন কাজের জন্য আপনাকে করতে হবে। ফলে এটা কিন্তু ওয়ান টাইপ জব না, এটাকে একটা কন্টিনিউয়াস চলতে থাকে। ইভেন গভর্নমেন্ট সেক্টরে অনেক সময় একটু মিসকনসেপশন এরকম হয়ে যায়, যে আমাদের ওখানে প্রজেক্টের চেয়ে সবাই ভাবে যে সব কাজই হচ্ছে প্রকিউরমেন্ট। হুম। আমরা ডিপিপি কি করছি, যেটা হয়ে গেছে, এখন আমাদের প্রকিউরমেন্ট করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টের খুব একটা আলোচনা হয় না। হ্যাঁ, কিন্তু প্রকিউরমেন্ট একটা পার্ট টোটাল প্রজেক্টের। আর এটাকে ম্যানেজ করতে হবে পুরো কাজটাকে, ডিপিপির
যে লক ফ্রেম আছে সেই অনুযায়ী গোল অ্যাচিভ করার জন্য আমাকে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, নট অনলি প্রকিউরমেন্ট। কন্ট্রাক্ট টাইপস, তাহলে এটা হলো প্রকিউরমেন্ট ফেজ। আমি যেটা বললাম, যদি ফেজ থাকে যে ফেজ ওয়ান আপনি এটা চাচ্ছেন, ফেজ টু তে এইটা, ফেজ থ্রি তে এইটা, তো সেটা আসলে আপনার আগে থেকেই প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে না? তারপর আপনি বিডিং প্রসেসটা কিরকম হবে, কি কি টেমপ্লেট, যেগুলো বললাম, কি কি ডকুমেন্ট ইউজ করবেন, কোথায় আপনি আরএফপি দিবেন, হ্যাঁ। তারপরে সিগনেটরি এবং লিমিট, টাকার লিমিটের উপর ডিপেন্ড করে ডকুমেন্ট চেঞ্জ হয়ে যায়, অথরিটি চেঞ্জ হয়ে যায়। আমার প্রজেক্টে যেমন মাত্র 5 লাখ পর্যন্ত আমার পিডি সাইন করতে পারে, তার চেয়ে বেশি হলে চেয়ারম্যান কাছে যেতে হয়। আবার চেয়ারম্যান 8 লাখ 8 কোটি পর্যন্ত পারে, তার উপরে গেলেই চলে যেতে হয় পিএম অফিসে। হ্যাঁ, পিএম অফিসে যদি না পারে তো এটা এটা চলে যাবে হচ্ছে একদম, হ্যাঁ, একনেক সিসিপি, বা এক হুম, নাকে চলে যাবে। প্রাইম মিনিস্টার থেকে সাইন নিয়ে আসতে হবে আপনার। তো এগুলো কিন্তু সব ডিপেন্ড করবে, এই স্টাডি, এগুলো তো সব স্টাডিজের পার্ট। কখন স্কেলেট করবেন, কোন লেভেল পর্যন্ত, এগুলো সব কিন্তু আপনাকে ফলো করে কাজ করতে হবে। ঠিক আছে না? তো এই সবগুলোই কনসাল্ট করে এই স্ট্র্যাটেজি গুলো অবশ্যই প্ল্যান তৈরি করার সময় আপনি করবেন। এরপরে প্ল্যানের মধ্যে আরো কি কি জিনিস থাকবে, কোন টাইপের কন্ট্যাক্ট ইউজ করবেন, প্রসেস গুলো, ওই যে ফ্লোটা থাকতে হবে, প্রকিউরমেন্ট ডকুমেন্টস কি ইউজ করবেন সেটা থাকতে হবে। হুম। তারপরে প্রোভাইডার কিভাবে ম্যানেজ হবে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত, সেটার আপনি একটা গাইডলাইন লিখতে পারেন প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এই যে আমরা কিন্তু বলেছিলাম কোন একটা ক্লাসে বা 2-3টে ক্লাসে বলেছিলাম যে ডকুমেন্ট, 4 ধরনের ডকুমেন্ট আমরা ইউজ করি, তাই না প্রজেক্টে? মনে আছে? বিজনেস ডকুমেন্ট ইউজ করি, দুইটা আমি আলোচনা করছিলাম, বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। তারপরে প্ল্যানিং ডকুমেন্ট আমরা প্রায় 18-19টা বলেছি, 18-19টা। এই যে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা, এই 18-19টার মধ্যে একটা। তারপর আমরা বলেছিলাম প্রজেক্ট ডকুমেন্টস, এটা অনেকগুলো, যেমন আজকেও পড়লাম, আজকে কি বললাম, যেমন রেসি, কেউ যদি রেসি ইউজ করে, এই রেসি চারটা হবে একটা প্রজেক্ট ডকুমেন্ট। তারপর আমরা আগে পড়েছি স্টেকুলার রেজিস্টার, আজকে কিছুক্ষণ পরে পড়বো রিক্স রেজিস্টার, এগুলো সব হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। আর প্রকিউরমেন্ট রিলেটেড কিন্তু স্পেশাল ডকুমেন্ট আছে, এটাকে আমরা বলি প্রকিউরমেন্ট ডকুমেন্টস। ঠিক আছে, তার এক্সাম্পল এখানে কিছু দেওয়া হয়েছে, যেমন আরএফকিউ ডকুমেন্ট, আইএফপি ডকুমেন্ট, আরএফআই ডকুমেন্ট, হ্যাঁ, আরএফপি ডকুমেন্ট, এরকম নানান ধরনের ডকুমেন্ট কিন্তু আমরা ইউজ করি। এরপর নেগোশিয়েট করলেন, তারও কিন্তু ডকুমেন্ট তৈরি হয়। প্রিবিড মিটিং করলেন, এই মিনিসটা তৈরি হলো, ওটা কিন্তু প্রকিউরমেন্ট ডকুমেন্ট। তারপর আপনি এভালুয়েট করলেন, যে এভালুয়েশন শিটটা বানালেন, সেটাও কিন্তু একটা প্রকিউরমেন্ট ডকুমেন্টস। এই ধরনের নানান ডকুমেন্ট, স্পেশালাইজ ডকুমেন্ট ইউজ হয় প্রকিউরমেন্টে। তো সেইটা হচ্ছে এই 4 নম্বর ক্যাটাগরি ডকুমেন্ট। ঠিক আছে? তো আমরা নর্মালি এটা সব ইয়াতে থাকবে, স্কোপ অফ ওয়ার্ক কিসের জন্য আমি নিচ্ছি, হ্যাঁ, কোন কাজের জন্য, কোন সার্ভিসের জন্য। নর্মালি যখন আমরা আরএফকিউ ডকুমেন্ট ওই জায়গায় ইউজ করি জেনারেলি, যেখানে আসলে স্পেসিফিকেশন ফিক্স, এটা আর চেঞ্জ করার কিছু নাই। যেমন আপনি ল্যাপটপ কিনবেন বাজার থেকে, এটাকে আপনি ইচ্ছা মতো স্পেসিফিকেশন বাড়ালে পাওয়া যাবে? মার্কেটে যেগুলো অ্যাভেলেবল আছে, আপনি এইচপির কিনবেন বা ডেলের কিনবেন বা যেটা, সেই স্পেসিফিকেশন গুলো দেখে কিন্তু আপনাকে বানাতে হবে, ওইটার অনুযায়ী ভেন্ডর আপনাকে প্রোভাইড করবে। ইচ্ছা মতো আপনি ফ্রিকোয়েন্সি, র্যাম বললেন যে 133 র্যাম চাই, এরকম বললে বলা হবে যাবে না। হ্যাঁ, কারণ র্যামের সাইজই হচ্ছে আপনার 128 হবে বা 256 হবে, আপনি 133 বললে কিছু, কোনো কিছু তৈরি হবে না। ঠিক আছে না? তো এইরকম জায়গায় আমরা কি করি, লোকজনের কাছে শুধু কোটেশন চাই, স্পেসিফিকেশন ফিক্স, ইন্টারন্যাশনাল স্পেসিফিকেশন ফিক্সড। তখন আমি শুধু কোটেশন চাই, টাকার অ্যামাউন্ট কত, এই ল্যাপটপটা কে কম টাকায় দিবি সেটা আমি নেব। এটা হচ্ছে সেই জায়গায় আমরা রিকোয়েস্ট ফর কোটেশন ডকুমেন্ট ইউজ করি। ইনভাইটেশন ফর বিড, এটা আসলে টেন্ডার, বা আমরা বাংলাদেশে ইনভাইটেশন ফর টেন্ডার বলি, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য জায়গায় বিড বলে শব্দটা। তো ওরা আসলে বিড ইউজ করছে, তার মানে আমি যে লোকজনকে যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, হ্যাঁ, ইনভাইটেশন ফর বিড, যে আমি এই জিনিসটা চাই, সেটা হচ্ছে ইনভাইটেশন ফর বিড। তারও কিন্তু দেখবেন যে একদম ডিফারেন্ট ফর্ম আছে। পিপিআর এর ভিতর যে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দিতে হবে তারও ফর্ম বলা আছে, ওই ফর্মটাই ফিল আপ করে দিতে হবে, নতুন ফর্ম বানানো যাবে না। রিকোয়েস্ট ফর ইনফরমেশন, আপনি আসলে জানেন না যে মার্কেটে সার্ভিস বা প্রোডাক্ট কে দেয় বা কারা কারা ক্যাপেবল, তখন আমরা বিভিন্ন ভেন্ডরের কাছে ইনফরমেশন চাই, এটা হচ্ছে রিকোয়েস্ট ফর ইনফরমেশন। রিকোয়েস্ট ফর প্রপোজাল, ওই সমস্ত জায়গায় আমরা ইউজ করি যেখানে আসলে আমি যে জিনিসটা চাচ্ছি তার নানান ধরনের স্পেসিফিকেশনের সলিউশন থাকতে পারে, কোনো ইয়া না, স্ট্যান্ডার্ড কিছু না, নানান ধরনের হতে পারে। ফলে আপনি আসলে জানতে চান যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট স্যুট করবে, তখন আমরা রিকোয়েস্ট ফর প্রপোজালে যাই, আরএফপি বলে। হুম,
আর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটা আমরা অনেক সময়, মানে অনেক সময় ইয়াও ডাইরেক্টলি সেলার নিজেই বলতে পারে যে আমি আসলে এই কাজ করতে পারি, তোমার এই কাজটা লাগবে কিনা। আবার কিংবা আমরা উল্টো। আমরা কিন্তু RUI পাবলিশ করি, রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। কারা কারা এই কাজ করতে চাও, তোমরা তোমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জানো। এটা কিন্তু বাইরের পর থেকেও হতে পারে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এখানে আসলে আমরা প্রথমে দেখতে চাই যে আসলে কারা কারা মার্কেটে এলিজিবল আছে, তাদেরকে আসলে শর্টলিস্ট করি আমরা। এই যারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেয় তাদের কাছ থেকে শর্টলিস্ট করা হয়। এই শর্টলিস্টের কাজ পরে পরে আবার আমরা দিই আরএফপি কাজ, ওই শর্টলিস্টের লোকজনের কাছে। তো মানে এখানে জাস্ট কয়েকটা ডকুমেন্টের কথা বলা হলো, হ্যাঁ। এরকম অসংখ্য ডকুমেন্ট আছে। আবার দেখবেন অনেক প্রজেক্ট শুনে থাকবেন ফিডিক দিয়ে হয়, ফিডিকের, হ্যাঁ, প্রকিউরমেন্ট এবং কন্ট্রাক্ট ডকুমেন্ট দিয়ে করা হয় ফিডিকের বড় বড় প্রজেক্ট গুলো, স্পেশালি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো সেগুলো একদম ডিফাইন্ড, ওদের ইয়েলো বুক রেড বুক ডিফাইন আছে, সেইটা ফলো করে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই ডকুমেন্টের ডিসিশন নিতে হবে যে কোন ডকুমেন্ট আমি ইউজ করবো। এটা আপনি নিজে বানালে হবে না, ইউ হ্যাভ টু ফলো ইয়ার অর্গানাইজেশন রুলস। এরপর আমরা কি করব, যে বিডার কনফারেন্স। বিডার কনফারেন্সটা কোন জায়গায় করতে হয়, এটা আমি আমি বলেছিলাম, এটা হচ্ছে আমার ইয়াতে। এটা কোথায় আসলাম আমরা, ম্যানেজ প্রকিউরমেন্টে। এতক্ষণ আমরা প্রকিউরমেন্ট প্ল্যানে ছিলাম, এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়ে দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে বিডার কনফারেন্স হবে। বিভিন্ন কোয়েরিজ কোশ্চেন থাকতে পারে আমাদের কাজটা বোঝার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট মিটিং। যখন এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তখনই বলা থাকে যে অত তারিখে অত সময় মিটিং হবে। হ্যাঁ, তো ওখানে সব ভেন্ডররা থাকে, আমরা যারা বায়ার তারা ওখানে তাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিই। ওই মিটিং এ অ্যান্সার দেওয়া যাবে এরকম না, অনেক কোশ্চেন অ্যান্সার পরেও দিতে হতে পারে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে করে সব কোশ্চেনের অ্যান্সার সহ মিনিটস পাঠানো হয় সবাইকে, যাতে সবাই সেম ফিল্ডে থাকতে পারে, প্লে গ্রাউন্ডে থাকতে পারে। কাউকে এক্সট্রা বেনিফিট ইয়া দেওয়া যাবে না, কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলো সবই ইলিগাল হবে যদি আপনি এক্সট্রা কাউকে জানান। তারপর আমি বলেছিলাম যে সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া, এটা আসলে প্ল্যানিং এর পার্ট। আগে থেকে ডিসাইড করতে হয় যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি সিলেক্ট করবেন যে হু ইজ ইউর বেস্ট ভেন্ডর। তার জন্য দেখেন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আসলে কোনোভাবে একটা ফ্রেমে নিয়ে আসা যাবে না। আপনার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, এবং কি ধরনের কাজ করতেছেন আপনি তার উপর, প্রক্রিয়া করতেছে তার উপর ভেরি করবে। যেমন এটাকে আমরা প্রাইভেট সেক্টরে বলি TCO, টোটাল কস্ট অফ ওনারশিপ। পুরো লাইফ সাইকেল কস্ট, মানে ক্যাপেক্স ওপেক্স মিলে এই কাজটা যদি আমি তোমাকে দেই তাহলে কত টাকা লাগবে। এটা নর্মালি যত কম হয় তত আমরা তাকে সে কাজ পাওয়ার জন্য উপযোগী হয়। আমার নিডটা ঠিক মতো বুঝতে পেরেছে কিনা তারপর একটা মার্কিং থাকে, সে তার টেকনিক্যাল কি ক্যাপাবিলিটি কিরকম। হ্যাঁ, টোটাল 100 মার্কের মধ্যে এখানে হয়তো 10 দিলাম, এখানে হয়তো 5 দিলাম। ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, হ্যাঁ, অ্যাপ্রোচ মেথোডোলজি, তাহলে তো তাকে 20 দিলাম। এইভাবে প্রতিটা পয়েন্ট সেট করা হয়। ওয়ারেন্টি যে 2 বছর দিবে তাকে একটা পয়েন্ট দেবো, যে 5 বছর দিবে তার পয়েন্ট ডিফারেন্ট হবে। এইভাবে সবগুলো নর্মালি ওয়েটেড এভারেজ ইউজ করা হয় করে সে 100-এর মধ্যে। আবার অনেক প্রজেক্টে কি করে, টেকনিক্যাল থাকে আবার ফাইন্যান্সিয়াল থাকে। টেকনিক্যালে দেখা যায় 80% মার্কস থাকে, ফাইন্যান্সিয়াল 20% মার্কস থাকে। তো এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা দেখি যে টেকনিক্যালি কে পাস পাস করছে, বা কারা টপ 1 2 3 5-এর মধ্যে আছে। হ্যাঁ, তাদের ফাইন্যান্সিয়ালটাই দেখা যায় অনেক জায়গায় ওপেন করা হয়, বাকিটা ওপেনই করা হয় না। ওপেন করে দেখি যে এই দুইটা যোগ করে কে সবচেয়ে বেশি পাইছে। যে সবচেয়ে বেশি পাবে তাকে আসলে আমরা কাজটা দেব। ঠিক আছে না? তো এটাই সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া। আমরা কিন্তু প্ল্যানিং এ করবো, কিন্তু যখন আমরা ম্যানেজ প্রকিউরমেন্ট করবো তখন এই প্রপোজাল গুলো পাওয়ার পরে আমরা এটার উপর বেস করে কিন্তু আমরা তাদেরকে এভালুয়েট করবো। আপনি ইচ্ছা মতো এভালুয়েট করলে হবে না, এটা পাবলিক, মানে সবার কাছেও ট্রান্সপারেন্ট থাকতে হবে, স্পেশালি যারা এভালুয়েট করবেন তাদের কাছে। কোনো পার্সিয়ালিটি বা কোনো কিছু করা যাবে না। প্রকিউরমেন্ট থেকে আপনি এরা পরীক্ষা যে কোশ্চেন পাবেন তার মধ্যে 2 3টা কোশ্চেন থাকবে ইয়া নিয়ে, ইথিক্স নিয়ে থাকবে। কারণ কি, প্রকিউরমেন্টের সাথে ইথিক্স এর কি সম্পর্ক? চুরি চামারি এখানেই বেশি হয় স্যার। তার মানে যে আমরা যে যত শুনি গল্প, টাকা পয়সা নিয়ে যে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর সব জায়গায় প্রবলেম, কিন্তু এটা শুধু গভর্নমেন্ট সেক্টর দোষ দিয়ে লাভ নাই, প্রাইভেট সেক্টর দেবেন একই অবস্থা। মানুষ ঠিক না হলে আসলে খুব সমস্যা, হ্যাঁ। কারেক্ট। তো এটা সব জায়গায় প্রবলেম।
তো এটা ঠিক করতে হবে আসলে, আমাদের সিস্টেম কেমন ভাবে সেট করতে হবে যাতে আসলে মানুষ অটোমেটিক সোজা হয়ে যায়, না হলে ফাঁক ফোকর বের হয়ে যাবে, মানুষ অনেক চালাক। ওকে, তাহলে আমরা কি করলাম? ইথিক্স এর প্রশ্ন আসবে, হ্যাঁ, এই জন্য কোড অফ ইথিক্স আমরা কিন্তু পড়তে বলেছি, ম্যান্ডেটরি পড়া। হুম? ওই 8 পেজের ডকুমেন্ট অবশ্যই পরীক্ষার 1 সপ্তাহ আগে একবার পড়বেন, তাহলে ইথিক্স এর যেই প্রশ্ন আসে গেলে আপনার অ্যান্সার পাবেন। 1 সপ্তাহ যদি একবার পড়েন, 1 সপ্তাহ আগে পরীক্ষা। আহ, এবং কোড অফ ইথিক্স এর কোশ্চেন যদি বোঝেন যে ইথিক্স এর কোশ্চেন, তাহলে কি হতে হবে? ইথিক্স এর কোশ্চেন সলভ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনাকে ধরে নিতে হবে ইউ আর নাও অ্যাঞ্জেল, আপনি এখন ফ্রেস্তা। ফ্রেস্তারা যেমন কোনো অন্যায় করতে পারে না, ওই অ্যান্সারের কোশ্চেন যেটা দেখবেন কোনো অন্যায় ছাড়া অ্যান্সার, সেটাই আসলে অ্যান্সার। Correct. ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই সিলেকশন করার পরে কি করলাম? কোয়ালিফাইড ভেন্ডর পেয়ে গেলাম, যে আমরা এই হচ্ছে এই কয়েকজন হচ্ছে কোয়ালিফাইড ভেন্ডর। আবার এই কোয়ালিফাইড ভেন্ডর বলতে অন্য একটা জিনিস মিন করে, সেটা হচ্ছে দেখবেন স্পেশালি প্রাইভেট সেক্টরে প্রতি বছর বা 2-3 বছর পর পর কিন্তু ভেন্ডর লিস্ট তৈরি করা হয় নতুন। পেপারে দেখবেন নভেম্বর ডিসেম্বর অক্টোবরের দিকে বলে যে আমরা এই সার্ভিস নেবো সারা বছর ধরে, কারা কারা ভেন্ডর আছো, তোমরা তোমাদের এক্সপ্রেশন ইন্টারেস্ট সাবমিট করো। এটা করতে করে কি করা হয়, সবাইকে চেক করে দেখা হয় যে কার কার ক্যাপাবিলিটি আছে, করে তারা শর্ট লিস্ট বানায় রাখে। এবং পরে যখন প্রক্রিয়া শুরু হয়, ওই শর্ট লিস্ট থেকে লোকজনকে পিক করে করে কাজ দেয়। ফলে হয় কি, সময়টা অনেক বেঁচে যায়। আর না হলে প্রতিবারই যদি আপনি শর্ট করতে থাকেন, প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। এই জন্য স্পেশালি প্রাইভেট সেক্টর এবং কিছু কিছু সেক্টরে এটা করা হয়। হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টর এটা করার বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না আর কি, গভর্নমেন্ট সেক্টরে ওপেন রাখা হয়। ওপেন এটা টেন্ডার। পাবলিক নিয়ে কাজ করা হয় সবাইকে সুযোগ দেওয়ার জন্য, নাহলে আবার অনেক কথা উঠবে যে এই লিস্ট কোথায় বানালো, কে বানালো, কেন বানালো, আমি কেন কাজ পেলাম না, এরকম। কিন্তু প্রাইভেট সেক্টরে আসলে বলার কেউ নেই, তারা নিজেরা করে রাখে, নাহলে তো সময় অনেক লেগে যাবে। আমি লাস্টে আইসিডি যে কাজ করছিলাম, ওদেরও একদম লিস্ট তৈরি করা আছে। ওই 5-6 জন করে, প্রতিটা সেক্টরে 5-6 জন করে আছে। ওদেরকে ওরা ইমেইলে কন্ট্যাক্ট করে করে প্রাইস নেয়। হ্যাঁ, নিয়ে তাদেরকে এভারেজ করে কাজ দেয়। আবার কিছু কিছু আছে যে এটা সলিউশনটা আরেকটি ওয়েতে করতে হবে, এগুলো আবার ওদের কোনো ওরকম ভেন্ডর লিস্ট রাখে নাই, কারণ এটা তো আসলে ওপেন, নতুন নতুন জিনিস আসতেছে। তো এটা হচ্ছে কোয়ালিফাইড ভেন্ডরস, ঠিক আছে, এটা লিস্ট থাকলে আপনার কাজটা স্পিড আপ হবে। তারপর আমরা বলেছিলাম যে এখন যখন ওই যে আমরা এরপর আসলে নেগোশিয়েট করতে হয়। হ্যাঁ, নেগোসিয়েশন আবার কোনো কোনো জায়গায় বলছি যে করার নিষেধ আছে। যাই হোক, নেগোশিয়েট করার পর আমরা কন্ট্রাক্ট সাইন। কন্ট্রাক্টে মনে রাখতে হবে কন্ট্রাক্ট ইজ লিগাল ডকুমেন্ট। হ্যাঁ, আমি বলেছি যে কন্ট্রাক্টে কি কি থাকে। এবং আপনার সবাইকে যেটা রিকোয়েস্ট করবো, রিতার বই দেখবেন কন্ট্রাক্টে কি কি জিনিস থাকে, তার একটা 2-3 পেজ বেশি লেখা আছে, কি কি আইটেম থাকে। যেমন আপনার থাকবে হচ্ছে কার কি রেসপন্সিবিলিটি, তারপরে থাকে হচ্ছে লিকুইডিটি ড্যামেজ, অনেকে আমরা জানি লিকুইডিটি ড্যামেজ কাকে বলে। তারপরে দেখবেন যে ফোর্স ম্যাজুর নামে একটা শব্দ সব কন্ট্রাক্টে লেখা থাকে। কার কি জানা আছে ফোর্স ম্যাজিউর? যেসব কারণে প্রজেক্ট ডিলে হইতে পারে এগুলোই ফোর্স মেজিওর। মানে স্যার যেসব কাজের উপরে কারো হাত নাই। কার হাত নেই? হ্যাঁ, অ্যাক্ট অফ গড মালিকের। বলি আর কি আমরা, অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড, ইয়েস। মায়া সেলা কারে করেন নাই, একটা ঝড় হলো, একটা বন্যা হলো, জাহাজ ডুবি হলো, জাহাজ ডুবে গেল। বা গভর্নমেন্টের প্যান্ডামিক আনরেস্ট হলো। প্যান্ডামিকটাও পরে। হুম, রানা কি বললেন? যে মাঝখানে করোনা প্যান্ডামিক গেল। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এটাও একটা আপনার ফোর্স ম্যাজিউর। সো এগুলো লেখা থাকে যে ফোর্স ম্যাজিউর হলে কার কি রেসপন্সিবিলিটি। নর্মালি কারোই রেসপন্সিবিলিটি থাকবে না যদি হয়। তো পরীক্ষায় কিন্তু দেখেন, আমার নিজের পরীক্ষায় 2010 সালে কোশ্চেন আসছিল ফোর্স ম্যাজিউর নিয়ে। হুম। তো ফোর্স ম্যাজিউর শব্দটা যদি আমরা কেউ না জানি আগে, এটা হঠাৎ করে মিনিং পাবো, বুঝবো? কোনো ওয়ে নাই, কিন্তু এই শব্দ কোথায় বুঝতে হয় না। তো এরকম কিন্তু কন্ট্রাক্টে কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো আপনাকে জানতে হবে, যেমন আছে হচ্ছে টাইম ইজ দা এসেন্স, এটা কিন্তু একটা ক্লোজ থাকে কন্ট্রাক্ট। তারপরে থাকে হচ্ছে আপনার কি বলে, ম্যাটেরিয়াল ব্রিচ। ম্যাটেরিয়াল ব্রিচ মানে এত বড় ধরনের ব্রিচ, মানে কন্ট্রাক্ট ইনভ্যালিড হয়ে গেছে। তারপর ব্রিচ অফ কন্ট্রাক্ট, কি কি কারণে কন্ট্রাক্ট ব্রিচ হবে সেটার মধ্যে বলা থাকে। এই ওয়ার্ড গুলো আমরা না যদি না জানি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় এরকম প্রশ্নের মধ্যে থাকবে, আপনি না জানলে অ্যান্সার দিতে ডিফিকাল্ট ফিল করবেন। এই জন্য যে কোনো একটা কন্ট্রাক্ট অবশ্যই পড়বেন, ছোট একটা কন্ট্রাক্ট পড়বেন, দেখবেন যে এরকম 30-40টা ওয়ার্ড থাকে, সেগুলো মিনিং গুলো একটু বোঝার চেষ্টা করবেন। রিতার বই এই সবগুলোই 2-3 পেজ ব্যাপী লেখা আছে, ফলে আপনি 2-3টা পেজ পড়লেই মোটামুটি বুঝতে পারবেন, কোথাও আটকাবেন না।
তো আমরা যখন একটা এলসি হ্যাঁ, ডকুমেন্ট পড়লে হবে স্যার। কোনটা? স্যার এলসি, ওই যে এলসি করে যে ম্যাটেরিয়াল আনে, হ্যাঁ যে হ্যাঁ, সেটা বললে পরিমাণ হবে। লিগ্যাল ডকুমেন্ট দেওয়া থাকে, যে ফাঁক হ্যাঁ, ফোকর থাকে না। রাইট। আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টে একটা ফিডিক কন্ট্রাক্ট আছে, এই বইয়ের মধ্যে এই ওয়ার্ড গুলো পাওয়া যায়। সিমিলার সিমিলার সব টাইপ। আছে, রাইট রাইট, ফিজিক্যাল দেখবো সব আছে। হুম। ওকে। আমাদের পিপিআর এরও গভর্নমেন্টের অনেক ডকুমেন্ট আছে, দেখবেন যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে পড়লেও, প্ল্যানিং এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করলে অনেক জায়গায় ডাউনলোড করতে পারবে, দেখবেন যে পাবেন পিডিএফ সাইট। ওকে। আচ্ছা, এখানে আমরা যেটা বলতে যাচ্ছি, যখন কন্ট্রাক্ট সাইন হয় তখন কি হয়, দুইটা পার্টি কাজ করে। হ্যাঁ, আমরা তিনটা জিনিস কাজ হয়। একটা হচ্ছে অফার দেয় যে আমি এই জিনিস চাই, আর হচ্ছে যে বায়ার, বায়ার হচ্ছে অফার দেয়, হ্যাঁ, আর যে সেলার সেটা অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে আমি এই কাজটা তোমাকে করে দেবো। এবং তাদের মধ্যে কি কাজ করে, কনসিডারেশন কাজ করে। হ্যাঁ, অফার, অ্যাকসেপ্টেন্স এন্ড কনসিডারেশন, এই তিনটা মিলে কন্ট্রাক্ট তৈরি হয়। তো অ্যাকসেপ্ট করে, এবং তাদের দুইজনের মধ্যে রিলেশনশিপ হচ্ছে কনসিডারেশন। আমি তাকে সার্ভিস বা গুডস বা ওয়ার্কস দিলাম, তার এগেনস্টে সে আমাকে টাকা দিল, ডলার দিল। এই দুইটা হচ্ছে কনসিডারেশন। হ্যাঁ, সে এটা, আমি যদি এটা দিই তাহলে আমাকে এটা দিবে। এই অফার, কনসিডারেশন এবং অ্যাকসেপ্টেন্স, এই তিনটে আসলে কন্ট্রাক্ট, বা এটা তিনটা মিলে কন্ট্রাক্ট। ঠিক আছে। তো আমরা যখন কন্ট্রাক্ট করব তখন আসলে, হ্যাঁ, বোথ পার্টি যাতে ইয়া হয়। আর অনেক সময় আমরা কন্ট্রাক্ট এভাবে করি, আমরা মানে অলওয়েজ মনে রাখতে হবে কন্ট্রাক্ট বা নেগোসিয়েশন যাই করেন না কেন, অলওয়েজ উইন উইন সিচুয়েশন করি। সবাইকে খুব চাপ দিলাম, ফলে দেখা যাবে কোনো আউটপুটই আর পাবেন না। হ্যাঁ, তো উইন উইন সিচুয়েশন করলে বায়ারও যাতে উইন হয়, সেলারও যাতে উইন, তাইলে আসলে কাজটা সাকসেসফুল হবে। আপনি যদি সব নিতে চান বায়ার হিসাবে, যে সবাইকে খুব চাপ দিয়ে কাজ করাবো, খুব কম কষ্ট করাবো, তাহলে আসলে ভালো রেজাল্ট পাবো। আমাদের এখানে ইয়া নাই আছে, কিশোর, কিশোর ভাই নাই দেখতেছি, কিশোর দা। রবিতে এরকম হয়েছিল যে ওরা মানে এক সময় ওই সাইট তৈরি করে না, টাওয়ার টেলিকমিউনিকেশন টাওয়ার। সাইট গুলো, টাওয়ার, সেটার বোধহয় কোনো একটা সময় টাকা পয়সা টানাটানির জন্য বলা হলো যে এবার থেকে সাইটের যে টোটাল কস্ট হয় তার থেকে সব ভেন্ডরকে 16% কমে করতে হবে, 16% জোরকে চাপায় দেওয়া হলো আর কি। তো ফলে কি হলো, দেখা গেল কি যে, যে কাজটা সাইটটা আগে 9 মাসে শেষ হতো, এখন দেখা যায় 16 মাসেও শেষ হয়। তো কি হলো আসলে আলটিমেটলি, আমি ভাবছি যে চাপ দিয়ে আমি উইন করে গেলাম, আসলে কি হলো আমার যে আরো 6-7 মাস পিছিয়ে গেল কাজটা, বা শেষ পর্যন্ত অনেকে ডেলিভারি দিচ্ছে না। তো আমার তো পুরো বিজনেস ইম্প্যাক্ট হচ্ছে এটা, আমি তো লাভবান হতে পারলাম না আসলে। তো এই জন্য এমন ভাবে করতে হবে যাতে সবাই উইন করে। অনেকে দেখবেন আবার উল্টা, খুবই বাংলাদেশ তো, খুবই লো প্রাইসে কোট করবে দেখবেন। আপনি যদি খুশি হয়ে নাচতে নাচতে কাজ দেন তাহলে আপনার লাইফ শেষ। দেখা যাবে সে না বুঝেই কাজ দিচ্ছে। আমরা রিসেন্টলি একটা কাজ দিয়েছি, একজন এমন প্রাইস করছে, আমরা বুঝতে পারছি যে একে যদি কাজ দেয় তাহলে আমাদের আর কাজ হবে না। তো আমরা বোধহয় আবার রিটেন্ডার করি, অবস্থাটা এরকম। আর সে কাজ পাওয়ার জন্য এসব করে, কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি এটা ইনফিজিবল, সে যে কষ্ট দিয়েছে। তো এগুলো মাথায় রেখে করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন একটা ফ্লো দেওয়া আছে, থেকে আমরা বুঝতে পারছি যে কখন কোন কাজটা করা হয়। ডিটারমিনেশন অফ নিড, এটা প্রকিউরমেন্ট প্ল্যানে করা হয়, তাই না? যে আমি কি চাই, স্কোপ অফ ওয়ার্কটা কি আমার। তারপর আমরা রিকোয়েস্ট করি, মানে অ্যাডভার্টাইজমেন্ট দিই। তারপর ভেন্ডর প্রপোজাল সাবমিট করে, ঠিক আছে না? তারপর আমরা তার সাথে কন্ট্যাক্ট সাইন করি। হুম? এই কন্ট্যাক্ট সাইন পর্যন্ত আমরা, ওই যে আমরা এখন যে আলোচনা করতেছি ম্যানেজ প্রকিউরমেন্টের কাজ এটা। এরপর আসলে আমরা একটা জিনিস বলেছিলাম যে আসলে ডিফারেন্ট টাইপের কন্ট্যাক্ট টাইপস আছে, যেটা আমরা প্রকিউরমেন্ট করার সময় ইউজ করতে পারি। তার একটা বিশদ আলোচনা পিএমওকে এর সব ভার্সনেই আছে, 7 আছে কিনা আমার সন্দেহ। একজন ফোন দিল, এই যে আমি সে থেকে পিডব্লিউডি থেকে কেউ বোধহয় অফ হয়ে গেল না, কলটা ধরো তো। আসছে। আচ্ছা, দেখেন এই যে এই এই ক্ষেত্রে কিন্তু কয়েকটা প্রশ্ন আসবে। হ্যাঁ, আপনি 2-3টা প্রশ্ন পাবেন এই কন্ট্যাক্ট টাইপের উপর। হুম। তা আমি এই ছবিটা আমি নিজে দিয়েছি মানে মনে রাখার জন্য, এর সবগুলো ডেফিনেশন সামনে 2-3টা স্লাইডে।
তো আমরা এই কন্ট্রাক্ট টাইপগুলো ট্রেডিশনাল প্রজেক্টে মেনলি ইউজ হয়, প্রেডিক্টিভ প্রজেক্টে বা ট্রেডিশনাল প্রজেক্টে। অ্যাজাইলের কন্ট্রাক্ট টাইপ একটু ডিফারেন্ট, কারণ অ্যাজাইলের জিনিসগুলো অন্যরকম না, অল্প কাজ নিয়ে করতে হয়, প্ল্যানিংটা অল্প করতে হয়, তারপরে ওভারঅল ফুল প্ল্যানিং আপনি করতে পারছেন। তো সেটা একটু ডিফারেন্ট হয়। যাই হোক, সেটারও একটা স্লাইড আছে যে অ্যাজাইলে কি ধরনের কন্ট্রাক্ট টাইপ ইউজ হয়, সেটা আমরা দেখবো, এখানে আছে। তো দেখেন আমরা কি করি, তিন, একদম যদি ব্রডলি ক্যাটাগরাইজ করি, তিন ধরনের আসলে আমরা কন্ট্রাক্ট টাইপ ইউজ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট, ফিক্সড প্রাইস। তার মানে আমরা যখন কন্ট্রাক্ট, এটা পুরোটা প্রাইসের উপরে, হ্যাঁ, এই টাইপ কন্ট্রাক্ট টাইপ গুলো। ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট মানে আমরা কন্ট্রাক্ট যখন সাইন করতেছি বায়ার সেলার, তখন আমরা বায়ারের সেলারের জন্য প্রাইস একদম ফিক্স করে দিচ্ছি, যে আমার এইটা তুমি আমাকে দিবা সে $1 মিলিয়ন, ঠিক আছে, $1 মিলিয়ন, কোনোভাবে তার চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড প্রাইস। আর কস্ট রিএম্বার্সেবল মানে হচ্ছে যে তুমি যেটা খরচ করবে সেটা আমি তোমাকে রিইম্বার্স করি। তুমি যা খরচ করবে রিইম্বার্স করে দেবো, তার সাথে তোমার যে বেনিফিট সেটা আমি দেবো, হয়তো 1% বা 10% দেবো তোমাকে। তুমি আমার জন্য কাজ করবা, করে যেটা হবে অ্যাকচুয়ালি কস্ট হবে সেটা আমি রিইম্বার্স করে দেবো, অ্যাকচুয়াল কস্টটা, এর সাথে তোমার বেনিফিটটা আমি দেবো সার্টেন অ্যামাউন্ট। এটা হচ্ছে কস্ট রিএম্বার্সেবল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইউজ করি আমরা, হ্যাঁ, যেমন কস্ট রিএম্বার্সেবল নর্মালি ইউজ করা যেখানে রিকোয়ারমেন্ট ফিক্স না, আমরা নিজেরও জানি না কি চাই আমি, এরকম হতে পারে, তখন আসলে রিএম্বার্সেবলটা অনেকে জানে। আর ফিক্সড প্রাইসটা হয় যেখানে আসলে আমাদের অনেক আগে থেকে এক্সপিরিয়েন্স আছে, আমরা প্রতিটা স্টেপ জানি, তখন আমরা ফিক্সড প্রাইসে যাই। কনস্ট্রাকশন গুলো বেশিরভাগই ফিক্সড প্রাইস, কারণ একদম দেখা যায় পিডব্লিউডি, রোডস অ্যান্ড হাইওয়ে যেগুলো শিডিউল প্রাইস আছে তার সেটি ফলো করে আমরা সবাই করি, ফলো বাইরে তো যাওয়ার উপায় নেই। হুম? তো সেটা করে করা হয় আর কি। তখন প্রাইসটা ফিক্সড হয়ে যায়। আর টাইম এন্ড ম্যাটেরিয়াল, এটা আসলে বলা হয় দুইটারই কম্বিনেশন, ফিক্সড প্রাইস এবং কস্ট রিএম্বার্সেবল দুইটার কম্বিনেশন। কিভাবে কম্বিনেশন আমি পরে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই ফিক্সড প্রাইস কে আরো আমরা সাব ক্যাটাগরি করছি। এক নম্বর হচ্ছে ফিক্সড প্রাইস টাইপের মধ্যে একটা হচ্ছে ফার্ম ফিক্সড প্রাইস, মানে কোনোভাবে নড়চড় হবে না, $1 মিলিয়ন আমি দেখতে বাইরে কিছুই দেবো না। এটা একটা হতে পারে। দুই নম্বর হতে ফিক্সড প্রাইস ইনসেনটিভ ফি। তার মানে তোমার প্রাইস ফিস 1 মিলিয়ন দেবো, কিন্তু আমি কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া সেট করে দিই, হ্যাঁ, দিয়ে বলি যে এই ক্রাইটেরিয়া যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে তোমাকে আমি ইনসেন্টিভ দেবো এক্সট্রা। এটা অনেক সময় দেওয়া হয় কখন, যখন আসলে এমার্জেন্সি কোনো একটা কাজ করতে হয়। যেমন আমেরিকায় একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে, তো ব্রিজটা কত দ্রুত করা যাবে সেটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল। তো তখন কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয়েছিল যে তুমি যদি, হ্যাঁ, কম সময়ের মধ্যে করতে পারো, সমস্ত কনস্ট্রাকশনের কোয়ালিটি মেনটেন করে যত কম করতে পারো পার উইক তুমি এত টাকা বেশি পাবে। তো এরকম আপনি পারফরমেন্স ক্রাইটেরিয়া, কোয়ালিটি, সেটা আপনার কোয়ান্টিটেটিভ ক্রাইটেরিয়া সেট করতে পারেন, কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া সেট করতে পারেন। আচ্ছা, এরপরে থার্ড যেটা, এটা আসলে লম্বা প্রজেক্ট ইউজ হয় গভর্নমেন্ট প্রজেক্ট গুলোতে, 10 বছর, 15 বছর, 20 বছরের প্রজেক্ট, 30 বছরের প্রজেক্ট। সেখানে আমরা জানি যে ডলার ভ্যালু চেঞ্জ হয়, তাই না? এখন আসলে এটা ছোট প্রজেক্টে করা হয়, কারণ ডলার ভ্যালু এত ফ্লাকচুয়েট করে। তার মানে এটা আমরা বলতেছি ফিক্সড প্রাইস উইথ ইকোনমিক প্রাইস অ্যাডজাস্ট। যদি ইকোনমিক ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়, ডলার ভ্যালু, তারপরে কি বলে ওটাকে, ডিফ্লেশন না, হ্যাঁ, এরকম যে ইকোনমিক ফ্যাক্টর গুলো এগুলো যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এটাকে আমরা বলি ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট। আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট গুলোতে এই রুলস এ কাজ হ্যাঁ, হয়। হ্যাঁ, ঠিক আছে। এখন অনেক ইয়াতে সার্ভিসও করা হয়, কারণ ডলারের ভ্যালু তো ফ্লাকচুয়েট করতেছে। সব ভেন্ডরই এখন আসলে চায় যে যে প্রাইসটা এখন হচ্ছে, বা বলা থাকে যে এত মাসের মধ্যে যে ফ্লাকচুয়েট হবে সেটা সে পাবে। পুরো মার্কেট ডিসরাপ্টেড স্যার, এখন একই হ্যাঁ, অবস্থা। রাইট, রাইট। ওকে, এরপরে আসি কস্ট রিইম্বার্সেবল। এরও তিনটা সাব ক্যাটাগরি আছে দেখেন। একটা হচ্ছে কস্ট প্লাস ফিক্স ফি। তার মানে তোমাকে আমি $1 মিলিয়ন দেবো, তার সাথে বেনিফিটটা আমি একটা বই রাখলাম তোমাকে, 100 তোমাকে বেনিফিট দেবো, ঠিক আছে। তো এই যে আগে থেকে বই রাখলাম, 10K সে পাবে, বা $10,000 পাবে এক্সট্রা, $1 মিলিয়ন বাইরে, সেটা হচ্ছে কস্ট প্লাস ফিক্স ফি। কস্টটা কোনটা, ওই যে যেটা রিইম্বার্স হবে, অ্যাকচুয়াল যেটা হবে সেটা কস্ট, আর প্লাস তাকে আমি বেনিফিটটা দেবো। আর কস্ট প্লাস ইনসেন্টিভ ফি, এইটা এই জায়গায় আসলে আমরা কি করি,
হ্যাঁ, সে তো ইনসেনটিভ পাবে, কিন্তু এখানে আমরা কোয়ালিটি ক্রাইটেরিয়া সেট করি, বা এই যে একটু আগে যেটা বললাম যে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করি আমরা। এই ক্রাইটেরিয়ার উপরে তার ইনসেন্টিভটা বাড়তেও পারে বা কমেও যেতে পারে। নর্মালি বাড়ার অপশনে রাখা হয় যে যদি ভালো পারফর্ম করো, ইনসেন্টিভ যেটা পাচ্ছি তার চেয়ে বেশি পাবে। আর একটা আছে দেখেন, কস্ট প্লাস অ্যাওয়ার্ড ফি। এই দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে, অনেকে এইটার মধ্যে একটু ইয়ে আছে, দুইটা খুব কাছাকাছি। বাংলাদেশে ইনসেন্টিভ আর অ্যাওয়ার্ড একই হয়তো আমরা বুঝবো। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইনসেন্টিভ ফিটা কোয়ান্টিটেটিভ লেখা থাকে, কোয়ান্টিটেটিভ, যে তুমি এত সপ্তাহে কমে দিতে পারলে তুমি এত টাকা পাবে, বা তুমি এই সার্ভিসটা আমি চাচ্ছি, এটা যদি 99% কোয়ালিটি মিট করতে পারো তাহলে তুমি এরকম পাবো, 98% করলে এত পাবো, 100% পেলে এত পাবো। তার মানে একদম কোয়ালিটি কোয়ান্টিটেটিভ ক্রাইটেরিয়া আমরা সেট করি, অবজেক্টিভ ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এটা সেটা অ্যাচিভ করলে সে ইনসেন্টিভ পাবে। কোথায় করি এটা? এটা ইয়াতে, এই যে ইনসেন্টিভ ফিতে, ঠিক আছে, অবজেক্টিভলি সেট করি আমরা। আর অ্যাওয়ার্ড ফিটা আমরা করি সাবজেক্টিভ বা কোয়ালিটেটিভলি আমরা করি। ঠিক আছে, যেমন আমরা এরকম বলতে পারি যে তুমি যদি এই কাজটা করো, তাহলে আমি পরের কাজটা তোমাকে দেবো। ঠিক আছে না? হ্যাঁ, এটা কিন্তু কোনো কোয়ান্টিটিভ না, কোয়ালিটেটিভ। এখন দেখা গেল আপনি বললেন যে আমি পরের কাজটা আপনাকে দেবো, দেখা গেল আপনার নিজেরই চাকরি নেই। তখন কি হবে? এই যে কাজ করলো সে কিন্তু তখন অর্গানাইজেশন কি বলতে পারবে না যে আমি তো এই কাজটা করছি, পরের কাজটা তো আমাকে দেওয়ার কথা ছিল, কেন দিল? হ্যাঁ, কারণ এটা এই কথাটা আসলে কোনো কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে না, এটা আসলে সাবজেক্টিভ কমিটমেন্ট। হম। তো যাই হোক, এর পার্থক্য হচ্ছে উপরটা হচ্ছে অবজেক্টিভলি বলা থাকে, আর পরেরটা বা কোয়ালিটিভলি বলা থাকে। কি টাইম কি 7টা বাজে নাকি? আর রেজা ভাই, কস্ট প্লাস ফিক্সড ফি যেটা, হুম। এইটা কি একটু আরেকবার বলবেন যে এটার সাথে নিচেরটা তো বুঝলাম, যে নিচেরটা হচ্ছে যে যেটা বললেন যে কোয়ালিটেটিভ এর সাথে একটা ইনসেনটিভ ফি যেটা অ্যাড করা থাকে, বাট উপরেরটা যেটা ফিক্সড ফি, হুম। এইটা আসলে ঠিক কি টাইপের, যদি একটা এক্সাম্পল দিতেন। হ্যাঁ, এটা যে আমি বললাম যে আপনি $1 বিলিয়ন তোমাকে দেবো, এর সাথে $10,000 তোমাকে ফিক্সড ফি দেবো এই কাজটা করার জন্য। আগে থেকে ফিক্স, কন্ট্রাক্টের সময় ফিক্স করে দিয়েছি। আচ্ছা, কন্ট্রাক্টের সাথে এডিশনাল প্রাইস, হ্যাঁ, হ্যাঁ, মানে কন্ট্রাকচুয়াল প্রাইসের সাথে যেটা এডিশনাল প্রাইস। এডিশনাল প্রাইস। আর আচ্ছা কন্ট্রাক্ট প্রাইসটা হচ্ছে যে আমি বললাম যে $1 বিলিয়ন, সেটা হচ্ছে যেটা সে খরচ করতেছে, রিইম্বার্স করবো সেটা কস্ট। আর এই পুরো কাজটা করে দেওয়ার জন্য তাকে আমি 10K দেবো এক্সট্রা। এখানে যে কস্টটা, এটা কি প্রফিট সহ থাকবে? এই কস্টটা, হ্যাঁ, নাকি শুধু ওর খরচটা থাকবে? এটা তো নর্মালি এখানে হওয়ার কথা আসলে অ্যাকচুয়াল প্রাইসটা, প্রফিট ছাড়া। আচ্ছা। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটা হয় না, দেখা যাবে কস্টটার মধ্যে অবশ্যই যে কোনো বায়ার, সেলার বা ভেন্ডর তার বেনিফিটে কিছু না কিছু অ্যাড করবে। এটা এক্সট্রা ফলে বেনিফিট বলা যেতে পারে স্যার, হ্যাঁ আমি 10K এক্সট্রা বেনিফিট পেলাম। হ্যাঁ, কিন্তু নর্মালি আমরা এখানে এক্সপেক্ট করতেছি যে কস্টটা তাকে অ্যাট অ্যাকচুয়াল সে কস্টটা দেখাবে, দিবে আর কি। হুম। এক্সপেকটেশন এইটা, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম হয় না, দেখা যায় যে সে আসলে কিছু ভ্যালু অ্যাড করে দেয়, তার সাথে আবার এক্সট্রা ফিও নেয়। তো এটা আপনি যে কোনো বিজনেসম্যান তো নিবেই বেনিফিট সে। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে রেজা ভাই প্রথমটা যেটা হলো যে কস্টের পাশাপাশি আমরা আরো $10,000 এক্সট্রা দিচ্ছি, বাট সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে যে কোয়ালিটি যেটা বললেন, তাহলে ওই কোয়ালিটিটা কি, মানে এটা কি এডিশনাল কোয়ালিটি বা কোনো এক্সট্রা কিছু যেটার জন্য আমি একটা ইনসেনটিভ দিচ্ছি তাকে? মানে প্রথমটার সাথে ডিফারেন্সের পার্সপেক্টিভ বলতে, যেমন যে কোনো একটা কন্ট্রাক্ট যখন হয় তখন একটা সার্টেন কোয়ালিটি তাকে মেনটেন করতে বলে, এবং ওই কোয়ালিটিটা সে এনশিওর করবে, এবং সেটার বেসিসে হুম। আসলে টোটাল প্রাইসিংটা হুম। ফিক্স হয়। হুম। তো সেইটার পার্সপেক্টিভে যদি আমি সেকেন্ডটা চিন্তা করি, যে আমি যে তাকে কোয়ালিটির জন্য এডিশনাল একটা ইনসেন্টিভ ফি দিতে যাচ্ছি, সেটা আসলে ডিফার করতেছে কোথায় আর কি, মানে বেসিক থেকে আর কি। হ্যাঁ, এখানে যেমন 10K ফিক্স, হ্যাঁ। আর এখানে কিন্তু সে ফিক্স যদি না। কেউ পায়, এখানে আমি অনেক সময় এখানে রেঞ্জও দেওয়া হয় যে তুমি ম্যাক্সিমাম 50K পর্যন্ত পাবো তোমার পারফরমেন্সের উপর বেস করে। তার মানে এরকম একটা উইন্ডো কিন্তু তার জন্য থাকে। এখানে কোনো উইন্ডো নাই, এখানে 10K 10K, আমি পারফরমেন্স ভালো করি খারাপ করি 10K। আর এখানে কিন্তু আমার সুযোগ আছে, 10K তো পাবোই বেসিক যদি আমি কোয়ালিটি এটা মিট করি, তার সাথে আরো আমার উইন্ডো আছে যে আমি চাইলে আরো পারফরমেন্স ভালো করলে আরো বেশি পেতে পারি। আচ্ছা, তাহলে এই সেকেন্ডটা হচ্ছে বেসড অন পারফরমেন্স, যেটা হচ্ছে আপনি বলতেছিলেন যে একটা ব্রিজ
আহ, 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 ধসে গেছে, সেটা যত আগে, যত উইক আগে পাবো, আগে করে দিতে পারবো, তত উইকের রেসপেক্টে পার আমি উইক সে আসলে একটা পাবে। করে ইনসেন্টিভ পাবো। হ্যাঁ, পার উইক সে ইনসেন্টিভ পাবে। হ্যাঁ, সেইটা হচ্ছে সেকেন্ডটা, যেটা সেকেন্ড। কস্ট প্লাস ইনসেন্টিভ ফি। হুম। আচ্ছা, আচ্ছা, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। আমার আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে গভর্নমেন্ট প্রজেক্টে, যেমন আমি ইলেকট্রনিক পাসপোর্টে আমাদের এরকম একটা ইয়ে আছে যে সার্ভিস ফি ধরা আছে হিউজ পরিমাণ টাকা। এটা হুম। কিন্তু কন্ট্রাক্টে আছে যে ভ্যারিডোস কোম্পানি সাবজেক্ট আমাদেরকে সার্ভিস করবে, যেখানে আমরা ইনস্টল করেছি সেখানে কোনো প্রবলেম হলে সে ইয়ে করবে। কিন্তু দেখা গেছে যে ইনস্টলেশন প্রসেসটাই আমার 3 বছর ডিলে হয়েছে, এবং কানাডাতে যখন এটা ইনস্টল করছে তখন দেখছে যে ওয়ারেন্টি পিরিয়ডটা শেষ। এরকম আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা এই ক্ষেত্রে কন্ট্রাক্ট করার সময় আমাদের প্রজেক্টে কি ধরনের আমরা আরো প্রিকশন নিতে পারি? হুম। না, একদম ডাইরেক্ট আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। এটা আসলে যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তাদের সাথেই আসলে কথা বলতে হবে, একদম যারা কন্ট্রাক্টে এক্সপার্ট, যে এগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন পরের গুলো সব ডেফিনেশন আছে, আমি যেগুলো আলোচনা করলাম দেখবেন যেগুলো সব আছে। এই যে এই তিনটা যে আমি আলোচনা করলাম, এক্সাম্পল দিয়ে দিয়েও আছে। এবং যে ফার্ম ফিক্স প্রাইস, ইনসেন্টিভ ফি, ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট, এগুলো আমরা আছে এখানে কিন্তু। লাস্টে যেটা আমরা বলি নাই সেটা হচ্ছে টাইম এন্ড ম্যাটেরিয়াল কন্ট্রাক্ট, তাই না? টাইম এন্ড ম্যাটেরিয়াল মানে আমরা আসলে আগে থেকে দেখেন যে আমরা আউটসোর্সিং এর কাজ করি না, আউটসোর্সিং সফটওয়্যারের ছেলেপেলে আমাদের যে আউটসোর্সিং এর কাজ করে বাংলাদেশে, তাদের কিন্তু রেট ফিক্স থাকে। আওয়ার রেট হচ্ছে সে $40, তাই না? রেটটা ফিক্স, কিন্তু সে যতক্ষণ কাজ করবে, সে যদি এখন 4 ঘন্টা কাজ করে তাহলে সে 4×4 1600 টাকা পাবে, 160 টাকা পাবে। হ্যাঁ, সে যদি 20 ঘন্টা কাজ করে তাহলে সে $800 পাবে। তার মানে এখানে আমি রেটটা ফিক্স করছি, আর টাইমটাকে কিন্তু ওপেন রাখছি। টাইম যত সে করতে থাকবে তত তার সাথে গুণ করে আমি তাকে দেবো। তার মানে এখানে কিন্তু আমরা টাইমটাকে বলতেছি রিএম্বার্সেবল, আর যেটা ফিক্স করছি এটা হচ্ছে ফিক্স প্রাইস। এই জন্য এটাকে অনেক সময় হাইব্রিড মেথড বলা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি টাইম এন্ড ম্যাটেরিয়াল টাইপ কন্ট্রাক্ট। ওকে, এবার এই স্লাইডটা পুরো অ্যাজাইলের কন্ট্রাক্ট নিয়ে। অ্যাজাইলে আসলে কি ধরনের কন্ট্রাক্ট আমরা ইউজ করতে পারি তার কিছু অপশন এখানে বলা আছে। এইটা খুবই 1 লাইন 2 লাইন করে বলা আছে, তাই না? এখান থেকে আমার মনে হয় একটা প্রশ্ন আসতে পারে, অ্যাজাইলে কি ধরনের কন্ট্রাক্ট আমরা ইউজ করি। তবে এটাকে ডিফারেন্সিয়েট করা একটু খুব মুশকিল, দুই একটা ছাড়া অন্যগুলো মনে হয় খুবই ক্লোজ মনে হয়। এটার একটা রেফারেন্স আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে 77 থেকে 79 মোস্ট প্রবলি, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। চ্যাপ্টার নম্বর 6 কিন্তু আমি আপনাদের পড়াইনি অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, মনে আছে? অ্যাজাইল প্র্যাকটিস গাইডে চ্যাপ্টার নম্বর 2, 3, 4, 5 পড়িয়েছি, চ্যাপ্টার 6 আমি পড়াই নাই, বলছি যে পড়ার দরকার নেই। কিন্তু ওইখানে দেখবেন যে এই কন্ট্রাক্ট টাইপ নিয়ে 2টা পেজ আছে, 77 এবং 79, সেখানে এই প্রতিটা নিয়ে এক প্যারা করে আলোচনা আছে। তা আমার মনে হয় এইটার পাশাপাশি ওটা পড়লে বেটার হবে। এখানে দেখেন আমরা কিছু এখান থেকে আলোচনা করি, যেমন একটা হচ্ছে, আমি একটু নিচ থেকে আলোচনা করি, টিম অগমেন্টেশন। অ্যাজাইলে কি ধরনের কন্ট্রাক্ট ইউজ করতে পারি আমরা? আমরা কি করি, এটা দেখেন এখন অনেক টেলিকম ইউজ করে। আমরা কি করি, আমরা রিকোয়ারমেন্ট বা স্কোপ কোনো ফিক্স না করে আমরা বলি যে তুমি তোমার লোক দাও, এই 5টা লোক আমার এখানে কাজ করবে, তাদের স্যালারি হচ্ছে পার মান্থ এত, আমি যে কাজ দেবো সে আমার কাজ করে ডেলিভারি দেবে, পার মান্থ সে স্যালারি নিয়ে নেবে। এটাকে আমরা বলি টিম টিম অগমেন্টেশন। এই ধরনের যদি আমরা কাজ করি, কারণ অ্যাজ এ আমরা জানি ওয়েলকাম চেঞ্জ, স্কোপ আমরা ফিক্স করি না, স্কোপ চলতেই থাকে। তখন আমরা একে হ্যান্ডেল করার জন্য এরকম টিমকে আমরা ফাইন্যান্স করি, আমরা ফান্ড করি টিমকে ইনস্টেড অফ স্কোপ। স্কোপ ফিক্স না করে আমরা কি করলাম, টিমকে ফান্ড করি। আচ্ছা, এরপর আসেন ডাইনামিক স্কোপ অপশন। এখানে কি বলছে, gives option to vary scope and fund innovation at specific points while limiting supplier risk. Vary scope at specific points to adjust features and innovate. তার মানে হয়তো আমরা এরকম বলেছি যে তুমি আসলে প্রতি ইটারেশনের পরে, হ্যাঁ, আমাদের এই যে আমরা একটু আগে যেমন পড়েছিলাম স্টোরি ম্যাপিং,
সেখানে আমরা বলেছিলাম যে ইটারেশন 1-এ এই দিবা, তারপরে ইটারেশন 2-তে এটা দিবে, এবং থার্ড দিয়ে দিয়ে আমি এমপিপি পাবো। তা আমি হয়তো বলেছি যে এমপিপি পর্যন্ত কাজ করলে তোমাকে আমি টাকা দেবো। এরপর আবার যদি আমি নতুন কাজ নেই, নতুন আরো ফিচার দেই বা ইউজার স্টোরি দেই, তাহলে তুমি আবার নতুন কাজ করো। এইভাবে স্কোপটা ডাইনামিক হতে থাকবে এবং একটা মাইলস্টোন পর পর আমি তাকে পেমেন্ট করবো। আর আরেকটা দেখতেছি আমরা আর্লি ক্যান্সেলেশন অপশন, enable flexible delivery of scope using definition of done. If partial scope delivery satisfy customer, contract can be cancelled for a fee. তার মানে আমরা অলরেডি কাজ দেওয়ার সময় তার সাথে ডেফিনিশন অফ ডান ঠিক করেছি এবং বলেছি যে তুমি যদি এটা মিট করো, হ্যাঁ, আমরা স্যাটিসফাইড হই, তাহলে তুমি কাজ দেবো। এরপরে কাজটা করতেও পারি, নাও করতে পারি, আমি ক্যান্সেল করে দেবো। এই অপশনটা আমি ওপেন রাখবো। কন্ট্রাক্ট ক্যান্সেল করা কিন্তু চাপ। তো আগে থেকে যদি আপনি বলে দেন যে আপনার ডেফিনিশন ডান মিট করলে ইউ ক্যান ক্যান্সেল ইট, অর যদি মনে হয় যে আমার বিজনেস ডাইনামিক চেঞ্জ হচ্ছে, আরো লাগবে, তাহলে আমি তোমার সাথে কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করবো, আদারওয়াইজ এখানে স্টপ হবে। এই ফ্লেক্সিবিলিটিকে আমরা বলতেছি আর্লি ক্যান্সেলেশন অপশন। 4 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাজুয়েটেড টাইম এন্ড ম্যাটেরিয়ালস। এটা যে আমরা একটু আগে বললাম না যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেয়, সেরকম আর কি ব্যাপারটা। যদি তুমি আর্লি দিতে পারো, এরকম কিছু আমরা কোয়ালিটি মানে ক্রাইটেরিয়া সেট করি, তাহলে তোমার আর্লির জন্য রিওয়ার্ড পাবা। আর যদি লেট করো, তাহলে কিন্তু তোমার টাকা কমে যাবে। এটাকে বলে গ্রাজুয়েটেড টাইম এন্ড ম্যাটেরিয়ালস, মানে ক্রমাগত বা ক্রমশ তুমি বেশিও পেতে পারো, বা তোমার পারফরমেন্স খারাপ হলে তুমি কমও পেতে পারো। তারপরে নট টু এক্সিড টাইম এন্ড ম্যাটেরিয়ালস, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে যদি কস্ট রিএম্বার্সেবল ইউজ করি, এই যে একটু আগে আমরা দেখেছিলাম, এখানে কিন্তু রিস্ক কিন্তু অনেকটাই বায়ারের উপরে, যারা আমরা কিনতেছি এটা। কারণ যদি কস্ট বেশি হয়ে যায়, আপনাকে কিন্তু বেশি টাকা দিতে হবে, রিইনভেস্ট করতেছেন যেটা। তো তখন আমরা কি করি, অনেক সময় ফিক্স করে দেই, সিলিং দিয়ে দেই, সময়ের সিলিং এত, টাকার সিলিং এত, এর বাইরে যদি খরচ হয়ে যায়, তাহলে এটা আমি বিয়ার করবো না, এটা তুমি বিয়ার করবো। এরকম অনেক সময় সিলিং দিই আমরা, এটাকে বলে নট টু এক্সিড টাইম এন্ড ম্যাটেরিয়াল। নাহলে কি হবে, আপনি যদি কোনো সিলিং না দেন, কস্ট রিএম্বার্সেবল টাইপ কন্ট্রাক্টে কিন্তু ভেন্ডর, হ্যাঁ, অনেক বেশি টাকা ক্লেম করতে পারে, সেটা বন্ধ করার জন্য। পরে 5 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিক্সড প্রাইস ইনক্রিমেন্ট। এটা আসলে আমরা যদি স্কোপটাকে স্মলার কম্পোনেন্টে ব্রেকডাউন করে, স্মল করে, এবং প্রতিটার জন্য প্রাইস ফিক্স করি। এটা করা হয় আসলে এইভাবে যে আমরা যদি প্রতিটা স্টোরি পয়েন্টের, আমরা একটু পরে কস্ট যখন পড়বো, তখন দেখবেন স্টোরি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, ওই স্টোরি পয়েন্টে আমরা বের করতে পারি যে এক একটা স্টোরি পয়েন্টে কত টাকা খরচ হয়। তাহলে আমার ইনক্রিমেন্ট যদি এরকম হয় যে আমার একটা ইনক্রিমেন্টে আমি 200 স্টোরি পয়েন্ট খরচ করবো, 200 পয়েন্ট লাগবে আমার, অলরেডি আগে তার সাথে স্টোরি পয়েন্ট সেট করা আছে, পার স্টোরি পয়েন্ট হচ্ছে সে $10। তাইলে প্রথম ইনক্রিমেন্টে সে যদি কাজ করে যেটা 200 স্টোরি পয়েন্ট, সেটা ডেলিভারি দিলে তাকে আমি $2000 দিয়ে দেবো। এইভাবে আসলে আমরা ফিক্সড প্রাইস ইনক্রিমেন্ট করতে পারি, আগে থেকে স্টোরি পয়েন্টের কস্টটাকে আমরা ফিক্স করে ফেলেছি। আচ্ছা, এমফাসাইজ ভ্যালু ডেলিভার, এটা খুবই কাছাকাছি জিনিস। এক্সেপ্ট মাইলস্টোনের পেমেন্ট টার্মস বেসড অন ভ্যালু ডেলিভার এট মাইলস্টোনস। বিভিন্ন মাইলস্টোনে আমরা ঠিক করবো যে এই ভ্যালু বা বেনিফিট পাবো, সেটা যদি পায় তাহলে আমি তাকে টাকা দিব, যতক্ষণ ওটা পাইনি ততক্ষণ ভ্যালুটা, মানে আমি তাকে পেমেন্ট করব না। ঠিক আছে, তার মানে আমরা ভ্যালুর উপর ফোকাস করছি। আর আরেকটা ধরনের থাকে যেটাকে আমরা অনেক সময় মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট বলি, এই যে প্রথমটা মাল্টি টিয়ার্ড স্ট্রাকচার। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট করি কি আমরা ভেন্ডরের সাথে একটা, যেগুলো একদম ফিক্সড টাইপের টার্মস এন্ড কন্ডিশনস, সেগুলো আমরা আলাদাভাবে কন্ট্রাক্ট সাইন করি। আর যেগুলো ভেরিয়েবল হবে, চেঞ্জ হতে থাকবে, সেগুলো আমরা সেপারেট একটা এডিশনাল কন্ট্রাক্টে করি, যেটা হচ্ছে পার্ট অফ দ্যাট মাস্টার এগ্রিমেন্ট। এইটা ফিক্স থাকবে, কিন্তু এইটা চেঞ্জ হতে থাকবে। যেমন আপনি ধরেন আপনি ল্যাপটপ কিনবেন 50টা, হ্যাঁ, তো ওখানে হয়তো কিছু জেনেরিক টার্মস এন্ড কন্ডিশন আছে যেটা এখানে আপনি লিখবেন। আর এখানে হয়তো কোয়ান্টিটি, একটা আপনি ল্যাপটপ বা একটা পিসি কিনতেছেন, এখানে হয়তো 10টা আইটেমস আছে।
তো এইটা চেঞ্জ হতে পারে। আপনি 50 কিনছেন, এরপর আরো 10টা লাগতে পারে, এরপর আরো 5টা লাগতে পারে। আপনি যদি এরকম একটা মাস্টার এগ্রিমেন্ট করে রাখেন, তাহলে কি হবে, আপনি সহজে এইটা, এই যে সাব কন্ট্রাক্ট যেগুলো করছেন, সেগুলিকে আপনি চেঞ্জ করলে ইজিলি সহজে পারচেস করতে পারবেন। আবার শুরু থেকে পুরা প্রকিউরমেন্ট করতে হবে না। এইরকম প্রকিউরমেন্ট আমরা বলছি মাল্টি টিয়ার স্ট্রাকচার বা মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট করে যেটা করা হয়। তাহলে এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা কিন্তু আমরা দেখলাম অ্যাজাইল কন্ট্রাক্ট টাইপ আছে, যেটা একটু ডিটেল আমরা পাবো পেজ নাম্বার 77 থেকে 79 অ্যাজাইল প্র্যাকটিস গাইড। ওকে, আমরা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এই চ্যাপ্টারে। এরপর আমরা একটু ব্রেক নেব। কম্পোনেন্টস অফ কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? এই যেটা আমি বলেছি যে আপনারা অবশ্যই রিতার বই থেকে পড়বেন, ঠিক আছে না? রিতার বই থেকে পড়বেন। এখানে কিছু বলা হয়েছে, যেমন ডেসক্রিপশন অফ ওয়ার্ক, হ্যাঁ, কি কি ডেলিভারেবল এবং স্কোপটা কি, কবে ডেলিভারি দেওয়া হবে, শিডিউলটা কি, কার কি অথরিটি আছে সেটা বলা থাকবে, কে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেট করবে বলা থাকবে, বোথ পার্টিস রেসপন্সিবিলিটি বলা থাকবে, কে কি করবে কে কি দিবে। তার মানে আমরা যে কনসিডারেশন বলছিলাম এটা এটা বায়ার কি দিবে, সেলার কি দিবে। ম্যানেজমেন্ট অফ টেকনিক্যাল এন্ড বিজনেস অ্যাসপেক্টস লেখা থাকবে, যে কিভাবে আমরা এটা ম্যানেজ করব, প্রাইস কিভাবে দেবো, কখন দেবো, কিভাবে টার্মিনেট হবে, তার প্রভিশন গুলো কি কি কন্ট্রাক্টে বলা থাকবে। গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটা কন্ট্রাক্টে বলা থাকে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, হ্যাঁ, রাইটস কার থাকবে কার থাকবে না সেগুলো কিন্তু বলা থাকে। আপনি একটা সফটওয়্যার নিলেন, তাহলে সফটওয়্যারের সোর্স কোড আপনাকে দিবে কি দিবে না, হুম, এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির পার্ট। তারপরে সিকিউরিটি, ডেটা কনফিডেন্সিয়ালিটি, ডেটা প্রাইভেসি, হ্যাঁ, এগুলো ছাড়া এখন কাজই করা যায় না। কোনো জায়গায় কাজ করতে গেলে দেখবেন এনডিএ সাইন করতে হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কারেক্ট। তো এগুলো সবই আসলে কন্ট্রাক্টের পার্ট থাকে কিন্তু। তো এখানে কিছু একদম মেজর জিনিসগুলো দেখবেন যে এখানে বলা আছে, কিন্তু আপনি রিতার বই থেকে আরেকটু পড়লে কিছু টার্মস জানবেন যেগুলো আসলে অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রকিউরমেন্ট চ্যাপ্টারটাও কিন্তু শেষ করলাম। আমরা শেষ কি করলাম আসলে, আমরা ইয়ে পর্যন্ত বললাম, তাই না? কন্ট্রোল, প্ল্যান প্রকিউরমেন্ট, ম্যানেজ প্রকিউরমেন্ট, এবং হচ্ছে একটা কন্ট্রাক্টে কি কি থাকে সেটা আমরা দেখলাম। কন্ট্রাক্ট সাইন পর্যন্ত কিন্তু ম্যানেজ প্রকিউরমেন্ট। আর কন্ট্রোল প্রকিউরমেন্ট আমরা পড়বো হচ্ছে লেসন 5।